শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে গণহত্যার তদন্ত ১৭ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ। বগুড়ায় গৃহবধূ হত্যায় র্যাব পুলিশের দুরকম তথ্য নিয়ে নানা আলোচনা। এবং ময়মনসিংহে ছাত্র জনতার উপর হামলাকারী অনেকেই এখনও গ্রেপ্তার হয়নি। দেখছেন এটিএন নিউজ। এটিএন নিউজের প্রতিদিনকার আয়োজন দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। শিরোনামগুলো শুনছিলেন, বিস্তারিত। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে দুটি মামলার তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৭ ডিসেম্বর এ নিয়ে তদন্ত প্রতিবেদন দিতে বলেছেন আদালত। আজ সাবেক ৯ মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ আওয়ামী লীগের প্রভাবশালী ১৩ জনকে প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের ট্রাইব্যুনালে মামলার গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখারও নির্দেশ দিয়েছেন আদালত। জাবেদ আক্তারের প্রতিবেদন। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এখন পর্যন্ত অভিযোগ দায়ের হয়েছে ৮০টি। এগুলোর প্রায় সবগুলোতেই প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর গত ১৭ অক্টোবর প্রথম দিনের মতো শুরু হয় বিচার প্রক্রিয়া। ওই দিনই শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। এই ৪৬ জনের মধ্যে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিচারপতি এবং সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা সহ ২০ জনকে গ্রেপ্তার দেখানো হয় গত ২৭ অক্টোবর। তাদের মধ্যে সাবেক ১০ মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৪ জনকে সোমবার ট্রাইব্যুনালে হাজির করার দিন ধার্য করেন আদালত। এর মধ্যে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক ছাড়া বাকি ১৩ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। সোমবার ট্রাইব্যুনালে যে ৯ মন্ত্রী, প্রতিমন্ত্রীকে হাজির করা হয় তারা হলেন আনিসুল হক, ফারুক খান, শাহজাহান খান, দীপুমণি, গোলাম দস্তগীর গাজী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার ও জুনাইদ আহমেদ পলক। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২ উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিকি ইলাহি চৌধুরী এবং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক জননিরাপত্তা সচিব জাহাঙ্গীর আলমকেও হাজির করা হয়। সকাল ১০টা ৫০ মিনিটে এই ১৩ জনকে আদালত কক্ষে নেওয়া হয়। এর ১২ মিনিট পর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এজলাসে বসেন। শুরুতেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আদালতে একটি দীর্ঘ বক্তব্য দেন। সেখানে তার মূল কথা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত প্রায় ১৬ বছর একচ্ছত্রভাবে ক্ষমতায় টিকে থাকতে ফ্যাসিবাদী হয়ে ওঠেন। আজকের দিনটা বাংলাদেশের আগামী দিনের যারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী হবেন তাদের জন্য একটা শিক্ষার দিন। ক্ষমতার দম্ভ এবং মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করার জন্য অপরাধের মাধ্যমে, হত্যাকাণ্ডের মাধ্যমে, নিপীড়নের মাধ্যমে একটা জাতির আকাঙ্ক্ষাকে দমন করে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয়, আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি। ১৯৭১ সালের মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচারের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই ২০২৪ সালের জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আসতে হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের বিভিন্ন প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে না পারলেও তার দলের যে সমস্ত মন্ত্রী এবং এমপিরা আছেন তাদের মধ্যে থেকে এই যে ১৩ জন আজ আসলেন, এই ১৩ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৭ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। সোমবার হাজির করা ১৩ জনের বাইরেও আরও যারা গ্রেপ্তার আছেন তাদেরকেও আগামী ১৭ ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ সময় আদালত শেখ হাসিনাকে গ্রেপ্তারের অগ্রগতিও জানতে চান। শেখ হাসিনা তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। বগুড়ায়
গৃহবধূ হত্যা ঘটনায় র্যাব পুলিশের দুরকম তথ্য নিয়ে নানা আলোচনা। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন সংস্থার মধ্যে এক ধরনের প্রতিযোগিতার কারণে তড়িঘড়ি করে কাজ করতে গিয়ে ভুল হতে পারে। এর ফলে কারো কারো সামাজিক ও পারিবারিকভাবে হেয় হওয়ার আশঙ্কাও থাকে। তাদের পরামর্শ, বাহিনীগুলোর প্রতিযোগিতা হওয়া উচিত সত্য অনুসন্ধানের। আবুল কালাম আজাদের রিপোর্ট। 10 নভেম্বর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জয়পীরপাড়া এলাকায় নিজ বাড়িতে খুন হন গৃহবধূ উম্মে সালমা খাতুন। পরদিনই নিহতের ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমানকে কাহালু উপজেলার আড়বাড়ি গ্রাম থেকে গ্রেফতার করে র্যাব। তার মার সাথে তার একটা ক্ষোভ ছিল মার উপরে। সকালে এটা নিয়ে তাদের বাকবিতণ্ডা হয়, ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে, এই পুরো নাটকটা সে সাজায়। 12 নভেম্বর এক সংবাদ সম্মেলনে র্যাব 12 বগুড়া ক্যাম্পের অধিনায়ক মেজর এহতেশামুল হক খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মায়ের হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন সাদ। র্যাবের সংবাদ সম্মেলনের পর পুলিশ বলছে ভিন্ন কথা। হত্যাকাণ্ডের জট খোলায় তাদের তদন্ত নতুন মোড় নেয়। সালমা হত্যাকাণ্ডে তার ছেলে সাদ নয়, তাদের 4 তলা ফ্ল্যাটের ভাড়াটে মাবিয়া সুলতানা সহ 3 জনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। সাদকে সাবজেক্ট মনে হয়েছে, তখন আমরা তার কলেজে যাই। 2টা ক্যামেরা 16 ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়েই সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে। একটি হত্যাকাণ্ডের রহস্যের জট খুলতে দুই বাহিনীর বক্তব্য পরস্পর বিরোধী কেন, কিভাবে দেখছেন সমাজ ও অপরাধ বিশ্লেষকরা? অপরাধীকে কারা দ্রুত গ্রেপ্তার করবে, কারা ভিকটিমকে উদ্ধার করতে পারবে, তার প্রেক্ষাপটে একটা সামাজিক সমর্থন আদায় করা, এই সূত্র ধরে প্রতিযোগিতাগুলো চলছে। এই কারণে ভুলভ্রান্তি বেশি হচ্ছে। এই যে ব্যক্তি গ্রেপ্তার হলো তার তো মিডিয়া ট্রায়াল হয়ে গেল, সমাজের চোখে সে তো স্টিগমাটাইজড বা কলঙ্কিত হয়ে গেল। এমন বাস্তবতায় আইন শৃঙ্খলা বাহিনীর কি করণীয়, এই ব্যাপারেও পরামর্শ দেন তারা। সন্দেহভাজন হিসাবে যাকে গ্রেপ্তার করা হলো, আবার এটাকে গ্রেপ্তারও বলা যায় না, আইন শৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদের জন্য তাদের আয়ত্তে নিল। এটা প্রাথমিক অবস্থায় গণমাধ্যমকে আসলে জানানোর কিছু নাই। প্রাথমিক অবস্থায় যে তথ্য পাওয়া যায়, পরবর্তী সময় তদন্ত করে সেই প্রাথমিক তথ্যর সাথে বা সত্যের সাথে বা ঘটনার সাথে শেষ পর্যায়ে বা তদন্তের অনেক কিছু মিল থাকে না। প্রতিযোগিতা হোক অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের প্রশ্নে। তা না হলে অন্তর্বর্তী সরকার এসব ক্ষেত্রে যে সংস্কারের কথা বলছেন তা প্রশ্নবিদ্ধই রয়ে যাবে। অবশ্য এরই মধ্যে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কোনো সদস্য তদন্তে গাফিলতি করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বগুড়ার দুপচাচিয়ার যে বিষয়টি, সেখানে মূলত এই ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি এবং তার স্পষ্ট জবানবন্দি ভিডিও ফুটেজ সহ আমাদের কাছে আছে। তিনি যখন আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা। ময়মনসিংহে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশ ও হামলাকারীদের গুলিতে শহীদ হয়েছেন 5 জন, আহত শতাধিক, যাদের অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তাদের সুচিকিৎসা আর হত্যাকারীদের বিচার নিশ্চিতের দাবিতে সাম্প্রতিক সময়ে ময়মনসিংহে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। প্রতিনিধি আব্দুল মান্নান পল্টনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার বিক্ষোভ হয়েছিল ময়মনসিংহ শহরের পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে। প্রায় প্রতিটি জায়গাতেই মিছিলে পুলিশ যেমন গুলিবর্ষণ করে, তেমনি অস্ত্র হাতে হামলা করেছিল তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও। আগস্ট মাসে আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি করা ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহজালাল হৃদয়ের ছবিগুলো জেলাবাসীর চোখে এখনো ভাসে। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন তারা দুজনই, তবে হামলাকারী অনেকেই এখনো গ্রেপ্তার হয়নি। এইগুলি যারা করেছে তারা ছাত্রলীগ, যুবলীগের কর্মী, নেতা। এটা নিয়ে এই শহরে আর কারো ডাউট নাই। আন্দোলনে ময়মনসিংহ শহরে পুলিশের গুলিতে নিহত হন রেদওয়ান হোসেন সাগর, নূরে আলম সিদ্দিকী রাকিব ও জোবায়ের আহমেদ। গৌরীপুরে মারা যান বিপ্লব হাসান আর ফুলপুরে সাইফুল ইসলাম। হত্যা ও হামলাকারীদের সবাইকে বিচারের আওতায় আনার আশ্বাস দিলেন পুলিশের এই কর্মকর্তাও। একটি রক্তাক্ত প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আমরা আমাদের প্রশাসন পরিচালনা করছি। সুতরাং আমরা এই রক্তের ঋণটাকে যেভাবে হোক আমরা অবশ্যই শোধ করব। এদিকে হাসপাতালে ঢুকছেন আন্দোলনে আহত শতাধিক ছাত্র জনতার অনেকেই। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা মিললেও যারা বেসরকারি হাসপাতালে আছেন তাদের চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে। 5 বার অপারেশন করা হয়েছে আমাকে, আরও অপারেশন লাগতে পারে। আমি স্বাভাবিকভাবে 8-10 জনের মতো আমি চলাফেরা করতে পারবো না যতদিন বাচ্চা থাকবো। আমরা ওষুধপত্র বিনামূল্যে দিচ্ছি, পরীক্ষা নিরীক্ষা বিনামূল্যে দিচ্ছি। কোনো রোগীর যদি ঢাকায় ট্রান্সফার করা লাগে সেটাও আমরা বিনামূল্যে আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছি।
এদিকে সাম্প্রতিক সময়ে ময়মনসিংহের বিভিন্ন স্থানে আহতদের সুচিকিৎসা ও আন্দোলনে হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। তাদের আশা, আন্দোলনের ফসল বর্তমান সরকার তাদের দাবি পূরণ করবেন। নিরীহ ছাত্র এবং জনতাকে যারা গুলি করে হত্যা করেছে, এটি নানান জায়গায় ফুটেজ আছে, টেলিভিশনে আছে, মিডিয়ায় আছে। গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি যেন তাদেরকে দেওয়া হয়। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরের আয়োজনে এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আলোচনা থাকছে। জানুয়ারিতেই শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। এবং 6 ঘন্টা চেষ্টায় নারায়ণগঞ্জের টিস্যু কারখানার আগুন নিয়ন্ত্রণে। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরের আয়োজনে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন, প্রাথমিকের পাঠ্যপুস্তকে খুব বেশি পরিবর্তন করা হবে না, আর জানুয়ারিতেই শিশুদের হাতে তুলে দেওয়া হবে নতুন বই। সকালে সুনামগঞ্জের দিরাইয়ে হাওড় এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি। ওই সংস্কারের বিষয়ে তো বলেছেন, এনসিটিভি তৈরি করে তারা বলেছেন আমরা জানুয়ারিতেই বই দেব, এটা আমরা বলতে পারি। আর প্রাইমারিতে খুব বেশি পরিবর্তন হবে না, পরিবর্তনগুলো হবে গিয়া আপনার 6 থেকে উপরের শ্রেণীগুলোতে, আমাদের পরিবর্তন খুব সামান্য হবে। টানা 6 ঘন্টার চেষ্টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মেঘনা গ্রুপের টিস্যু কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভোর 3টার দিকে কারখানাটিতে আগুন লাগে। এ সময় রাতে শিফটের কর্মচারী ও শ্রমিকেরা কারখানায় কাজ করছিল। খবর পেয়ে সোনারগাঁও, গজারিয়া বেসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের 12টি ইউনিট এবং মেঘনা গ্রুপের নিজস্ব 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের টানা 6 ঘন্টার চেষ্টায় অবশেষে সকাল 9টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের টিস্যু তৈরির মণ্ড ও কাগজ পুড়ে যায়। সকাল 11টায় মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি এখনও জানা যায়নি। ঘটনা তদন্তে কমিটি করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভিতরে আগুন আছে, এখনো ছোট ছোট আগুন আছে, ভিতরে আমাদের লোকজন কাজ করছে। আপনারা দেখছেন বিল্ডিং যে এক পাশে কলাপস করেছে, তো সেই কলাপসের কারণে আগুন নিভাতে আমাদের ঝুঁকি নিয়েই নির্বাপন করতে হয়েছে এবং এখনও আমরা মোটামুটি ঝুঁকি নিয়েই কাজ করতেছি ভিতরে। এই পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি এবং আগুন লাগার কারণ কি বা ক্ষতির পরিমাণ কত হবে সেটা আমরা পরবর্তীতে আমাদের একটা তদন্ত কমিটি হবে, সেই কমিটি অ্যাকচুয়ালি নির্ধারণ করতে পারবে। সময় হলো আরো একটা বিরতি নেওয়ার, কিছুক্ষণের মধ্যে ফিরছি, আমরা সাথে থাকবো। স্বাগত দেশের খবরের আয়োজনে। মহাখালীতে তিতুমী কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী ওয়ালিউল সাকিবের সাথে। সাকিবের আগেও আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে সেখানকার অবস্থা আমাদেরকে জানাচ্ছিলেন এবং বলতে চাই যে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনে ইট পাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন শিশু, নারী এবং যাত্রীরা আহত হয়েছেন। আহতদের খবর আপনার কাছ থেকে জানতে চাই, এছাড়াও যারা অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা তাদের অবস্থান সম্পর্কেও জানতে চাই। ঠিক 4টার দিকে কিন্তু যে তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা ছিলেন, যারা এই মহাখালী রেল ক্রসিং এলাকায় সড়ক ও রেল চলাচল
অবরোধ করে তারা কিন্তু আন্দোলন করছিলেন, বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। তারা ঠিক 4টার পরপরই কিন্তু এখান থেকে সরে গেছেন, তারা তাদের যে ক্যাম্পাস রয়েছে সেখানে ফিরে গেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে পরবর্তী কর্মসূচি কিন্তু ক্যাম্পাস থেকে ঘোষণা করা হবে। তো আমি একটু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে যান চলাচল কিন্তু শিক্ষার্থীরা সরে যাওয়ার পর থেকেই স্বাভাবিক হয়ে গেছে। তবে আমরা জানি যে দীর্ঘ সময় সকাল 11টা থেকে প্রায় 4টা পর্যন্ত যে যান চলাচল বন্ধ ছিল এই এলাকায়, সেই কারণে কিন্তু অনেক বেশ কয়েক কিলোমিটার দীর্ঘ কিন্তু গাড়ির সারি তৈরি হয়ে গেছে। সে কারণে কিন্তু যে গাড়ির চাপটি সামলাতে এই মুহূর্তে যারা ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন তাদের কিছুটা বেগ পেতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে অল্প কিছু গাড়ি ছাড়ার পরেই কিন্তু আবার সিগন্যাল আটকে দেওয়া হচ্ছে, কিছুটা স্লোথ গতিতে কিন্তু এখন যান চলাচল করছে। তবে কিছুক্ষণ পর বলা যায় যে আসলে কিছুক্ষণ পরই হয়তো বা যান চলাচল একেবারে স্বাভাবিক যে গতি সেটি হয়তো ফিরে আসবে। আর যেমনটি বলছিলাম যে শিক্ষার্থীরা যে দাবিগুলো জানাচ্ছিল যে তাদের যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি এবং 7 কলেজের সঙ্গে যে অধিকার সেটি বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠন এবং তার জন্য যে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করার যে দাবিটি ছিল সেটি কিন্তু বলবৎ আছে। এবং তারা কিন্তু বলেছেন যে যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট অথবা শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট অথবা প্রতিনিধি দল কেউ যদি এসে তাদের সাথে কথা না বলেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের কর্মসূচি চলবে। তবে তারা বলছেন যেহেতু এই দীর্ঘ সময় অবরোধের কারণে মানুষের যে দুর্ভোগ হচ্ছে সেটি চিন্তা করে তারা কিন্তু আজকের মতো তাদের অবরোধ কর্মসূচিটি স্থগিত করেছে। তবে তারা বলছে যে তাদের কর্মসূচি চলবে, সেক্ষেত্রে তাদের পরবর্তী কর্মসূচি কী হবে সেটি কিন্তু তারা তাদের যে ক্যাম্পাস রয়েছে সেখানে তারা পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে এবং সেখান থেকে কিন্তু তারা সাংবাদিকদেরকে জানাবেন যে আসলে পরবর্তী কর্মসূচি তাদের কী হতে পারে। তো এই ছিল আমার কাছে সার্বিক পরিস্থিতি। আর বলা যায় যে মোটামুটি যান চলাচল কিন্তু এখন স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে। জাকিয়া, ধন্যবাদ সাকিব আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে সহকর্মী ওয়ালিউল সাকিব সংযুক্ত হয়েছিলেন। তিনি বলছিলেন যে শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ফিরে গেছে এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে তাদের ক্যাম্পাস থেকেই তারা ঘোষণা দেবে এবং তাদের যে দাবি দেওয়া এখনো পর্যন্ত আছে তারা বলবৎ রাখবে এবং পরবর্তী সংবাদে নিশ্চয়ই এই ব্যাপারে আরও বিস্তারিত খবর আপনাদেরকে আমরা জানাতে পারবো। দেশের খবর আয়োজন শেষ করবো, তার আগে শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গণহত্যার তদন্ত 17 ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ। বগুড়ায় গৃহবধূ হত্যায় র্যাব পুলিশের দুরকম তথ্য নিয়ে নানা আলোচনা। ময়মনসিংহে ছাত্র জনতার ওপর হামলাকারী অনেকেই এখনো গ্রেপ্তার হয়নি। জানুয়ারিতেই শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। এবং 6 ঘন্টা চেষ্টায় নারায়ণগঞ্জের টিস্যু কারখানার আগুন নিয়ন্ত্রণে। দর্শক, এ ছিল দেশের খবরের আয়োজন। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnews.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব এবং ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন।